আমাদের আজকের টপিক হচ্ছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি, সমস্থিতির আমাদের ধারণা এবং তার সঙ্গে সংক্রান্ত মতবাদ। আমাদের সিলেবাস ওয়াইজ আমরা দুটো মতবাদ পড়ব, এআরই এবং প্র্যাকটিক তত্ত্ব। তো প্রথমেই আমাদের জানতে হবে যে আইসোস্ট্যাসি জিনিসটা কি। তো আইসোস্ট্যাসি হচ্ছে বেসিক্যালি যে, আগে আমি বাংলা বলে নিই তারপর ইংলিশ বলছি। ভূত্বকের বিভিন্ন অংশের বিভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে অবস্থানকে সমস্থিতি বলে। তার মানে এটা হচ্ছে একটা স্টেট অফ ব্যালেন্স অর আ স্টেট অফ ইকুইলিব্রিয়াম। তো এই আইসোস্ট্যাসি কথাটা এসছে গ্রিক ওয়ার্ড আইসোস্ট্যাসিয়স থেকে। আইসো মানে হচ্ছে ইকুয়াল, আর স্ট্যাসিস মানে হচ্ছে স্ট্যান্ডিং। তাহলে আইসোস্ট্যাসি মানে হচ্ছে ইকুয়াল স্ট্যান্ডিং, মানে একইভাবে সমতাতে যদি দাঁড়ায় তাহলে সেটাকে আমরা বলবো আইসোস্ট্যাসি। মানে ভূত্বকের আর্থের ক্রাস্টের ওপর যে বিভিন্ন অংশ আছে, বিভিন্ন উচ্চতায় আছে, তাদের মধ্যে ভারসাম্য বজায় রেখে যে অবস্থান, সেটাকে আমরা সমস্থিতি বা সমতায় স্থিতি, ইট ইজ স্ট্যান্ডিং ইন ইকুইলিব্রিয়াম। তো দিস ইজ নোন অ্যাজ আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে জেমস ডাটন। জেমস ডাটন, DUTTON, জেমস ডাটন হচ্ছে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। তাহলে এখান থেকে আমরা কি দুটো প্রশ্ন পেলাম, হোয়াট ইজ আইসোস্ট্যাসি, হু কয়েন্ড দ্য টার্ম আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি বলতে কি বোঝো, আইসোস্ট্যাসি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট এখানে একটা ছোট ধারণা আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি। অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি কাকে বলে? আমাদের যে গ্র্যাভিটি অ্যানোমালি হচ্ছে যে অভিকর্ষ মানের প্রকৃতপক্ষে যা হওয়ার কথা তার থেকে যদি তাত্ত্বিক মানের পার্থক্য করি, মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ গ্র্যাভিটি মাইনাস দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ গ্র্যাভিটি, ওই জায়গায় অঙ্ক কষে যে গ্র্যাভিটির মান পাওয়া যাচ্ছে সেটা কি, আর ওখানে গিয়ে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে কি মান আমরা দেখতে পাচ্ছি, কি হওয়া উচিত ছিল আর কি হয়েছে, এই দুটো মানের যে পার্থক্য, দ্য ডিফারেন্স বিটুইন দি অ্যাকচুয়াল অ্যান্ড দ্য থিওরিটিক্যাল, মানে থিওরিটিক্যাল গ্র্যাভিটি যা আসছে তার থেকে যদি আমি অ্যাকচুয়ালটাকে মাইনাস করে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার গ্র্যাভিটি অ্যানোমালি। তো গ্র্যাভিটি অ্যানোমালিটার কারণ কি হতে পারে? তার কারণ হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠস্থ যে শিলা, যে রক্স দিয়ে তৈরি, সেগুলো সব জায়গায় ভারসাম্যে থাকে না। সে অবস্থায় স্বাভাবিক অভিকর্ষ থেকে কিন্তু বিচ্যুতি হয়, কেন কোনো জায়গাতে কোনো জায়গা উঁচু, কোনো জায়গা নিচু, কোথাও উত্থিত কোথাও নিমজ্জিত হয়, সেই কারণেই ভারসাম্য অবস্থায় পৌঁছয় না। কিন্তু ধীরে ধীরে উঁচু জায়গা এবং নিচু জায়গাগুলি যদি ভারসাম্য জায়গায় আসে তবেই সমস্থিতি হতে পারে। আর শিলাটা যদি স্বাভাবিকের থেকে বেশি ভারী বা বেশি হালকা হয়, যদি রক্সগুলো নর্মালের থেকে দে আর মোর ডেন্স অর লেস ডেন্স, অ্যাকচুয়ালি যে নর্মাল ডেন্সিটি থাকার কথা তার থেকে যদি সেটা বেশি ডেন্সিটি হয় বা কম ডেন্সিটি হয়ে যায়, তাহলেও আমরা গ্র্যাভিটি অ্যানোমালি দেখতে পাই। তার যেরকম হাই মাউন্টেন্স অ্যান্ড প্ল্যাটোস বা উচ্চ পর্বত এবং মালভূমিগুলি হালকা পদার্থ দিয়ে তৈরি হওয়ায় ভূত্বকের গভীরতা বেশি হয় বা উচ্চতা বেশি হয়, সেই জন্য এখানে নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি পাবো। নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি আমরা কোথায় পাবো? ইন মাউন্টেন্স অ্যান্ড ইন প্ল্যাটোস। আবার যে জায়গাগুলো নিমজ্জিত এলাকা, লো লাইং এরিয়াস বা ওশেন বেসিনস যেগুলো, সেই জায়গাগুলোতে আমরা পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি পাবো। এটা ইন রিলেশন যে গ্র্যাভিটি অ্যানোমালি কাকে বলে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন। এবার আমরা মূলত যেহেতু এটা সমস্থিতি বা আইসোস্ট্যাসি পড়ছি, সেই আইসোস্ট্যাসিটাতে আমরা কি পাচ্ছি, এর নীতিটা কার ওপর দাঁড়িয়ে আছে। আইসোস্ট্যাসির মূল ভিত্তি বা নীতিটা দাঁড়িয়ে আছে হচ্ছে ভাসমানতার তত্ত্ব, থিওরি অফ ফ্লোটেশন বা প্রিন্সিপাল অফ বুয়েন্সি, আর্কিমিডিজের যে ভাসমানতা তত্ত্ব বা থিওরি অফ ফ্লোটেশন তার উপর দাঁড়িয়ে আছে। আর একটা প্রশ্ন হচ্ছে আইসোস্ট্যাসি কোন নীতির ওপর দাঁড়িয়ে আছে, হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ আইসোস্ট্যাসি।
তাহলে বেসিক প্রিন্সিপাল অফ আইসোস্ট্যাসি হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল অফ বুয়েন্সি বা থিওরি অফ ফ্লোটেশন। সমস্থিতি মতবাদ ভাসমানতা তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। আর্কিমিডিসের যে ভাসমানতা তত্ত্ব তার উপরে প্রতিষ্ঠিত। তাহলে এটা হচ্ছে আর একটা আমাদের নীতি। তো আর্কিমিডিসের প্রিন্সিপাল অফ বুয়েন্সি যেরকম আছে, আমরা জানি যে যতটা চাপ যতটা পড়ছে তার সমপরিমাণের জল ওখানে বেরিয়ে যায়, সেটাই তো। মানে এমন হতে পারে যে অবজেক্টটা ভেসে থাকতে পারে, অবজেক্ট ফ্লোটও করছে না, সিঙ্কও করছে না, মানে একদম দেখতে পাচ্ছি তাকে ডুবে আছে কিন্তু একদম ডুবে চলে যাচ্ছে না, পুরোপুরি ভাসতে পারে, জাস্ট নিমজ্জিত থাকতে পারে, অথবা পুরো ডুবে যেতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিসই তো হবে। আমি যদি জলের মধ্যে কোনো একটা জিনিসকে দিই, তিনটে পরিণতি হতে পারে। ইফ ইউ put any object into water, there will be three outcomes. Either the object will float, পুরোপুরি ফ্লোট করবে, শোলা, আমি যদি শোলা দিই তাহলে শোলা কি হবে, কমপ্লিটলি ফ্লোট করবে। ঠিক আছে, আমি একটা এমন কাঠের টুকরো দিলাম যেটা জাস্ট সারফেসটুকু দেখতে পাচ্ছি, মানে ডুবে গেছে কিন্তু ফ্লোটও করছে না, সিঙ্কও করছে না, ডুবেও যাচ্ছে না, ভাসছেও না, একটা জায়গাতে রয়ে গেছে। আর আরেকটা কি হতে পারে, পুরোটাই ডুবে যাবে, একটা লোহা দিয়ে দিলাম, লোহার দণ্ড দিয়ে দিলাম, একটা আয়রন বল দিয়ে দিলাম, পুরোটাই ডুবে যাবে। তাহলে এই তিনটে জিনিস হয়। তো সেইটার উপর ডিপেন্ড করেই আমাদের এই আইসোস্ট্যাসির ব্যাপারটা এসছে। তো এই আইসোস্ট্যাসির ব্যাপারে আমরা সোজাসুজি দুটো মতবাদে চলে যাব। ঠিক আছে, দুটো মতবাদ কি বলছে সেই দুটোই আমরা পড়বো, যেহেতু সিলেবাসে আমাদের এর থেকে বেশি কিছু দেয়া নেই, তাই জন্য এত ডিটেলসে বিভিন্ন টাইপের আইসোস্ট্যাসি, আইসোস্ট্যাটিক চেঞ্জ, সমুদ্র তলদেশ উত্থান পতনের জন্য অনেক কিছু চেঞ্জ হয়, না গিয়ে আমরা সোজাসুজি মতবাদে যাবো, যেটা আমাদের সিলেবাসে কলম দিয়ে লেখা আছে, এয়ারিজ অ্যান্ড প্র্যাটের ভিউ, এয়ারির তত্ত্ব এবং প্র্যাটের তত্ত্ব। তো এয়ারি ছিলেন হচ্ছে আমাদের এই দুটো গবেষণাই কিন্তু ইন্ডিয়ার সাপেক্ষে হয়েছে, হিমালয়ের সাপেক্ষে হয়েছে। তো জর্জ এয়ারি, যেটা 1855 সালে উনি ভাসমানতা তত্ত্বের উপর ভিত্তি করে প্রথম এই আইসোস্ট্যাসি থিওরিটা দিলেন। তো অ্যাস্ট্রোনমার রয়্যাল, হি ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ অ্যাস্ট্রোনমার রয়্যাল, উনি আমাদের ভারতের ভূখণ্ডের মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সার্ভেয়ার ছিলেন, জরিপের কাজ করেন। তো তিনি কি করেছেন যে কালিয়ানা এবং কালিয়ানপুর দুটো জায়গা আছে, কালিয়ানপুর আর কালিয়ানা হিমালয় থেকে 96 কিলোমিটার সাউথে, মধ্য অক্ষাংশের ও পার্থক্য নির্ণয় করেছিলেন, মানে হি ফাউন্ড আউট দ্য ডিফারেন্স ইন দি ল্যাটিটিউডস বিটুইন দি টু প্লেসেস। তো দুটো পদ্ধতি উনি অ্যাপ্লাই করেছিলেন, একটা ত্রিকোণমিতির পদ্ধতি, ট্রিগোনোমেট্রিক্যাল মেথড, একটা অ্যাস্ট্রোনমিক্যাল। এই দুটো মেথডের মধ্যে দুটো স্থানের যে ডেভিয়েশনটা সেটা পাওয়া গেল 5.236 সেকেন্ডস, 5.236 সেকেন্ডসের ডিফারেন্স পাওয়া গেল। এবার কেন ডিফারেন্স হবে, কেননা আমরা জানি যে অক্ষাংশ তো ফিক্স, তার তো ডিফারেন্স আসা উচিত না। আমি যে পদ্ধতিতেই নির্ণয় করি না কেন উত্তর সেম বেরোনো উচিত, কিন্তু বেরোলো। অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতি এবং ত্রিকোণমিতি পদ্ধতি, এই দুটো পদ্ধতি করে তার মধ্যে একটা ডিফারেন্স এলো, দ্যাট ওয়াজ আ ডিফারেন্স ইন দি ভ্যালুস of the latitude between the two places, 5.236 seconds. তখন উনি কি মনে করলেন, হি থট দ্যাট অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতিতে যেহেতু প্লাম বব ইউজ করা হয়, প্লাম বব মানে হচ্ছে ওলন, মানে বাংলাতে যাকে ওলন বলি আমরা, দেখবি মিস্ত্রিরা গাঁথনি করার সময় যখন কনস্ট্রাকশন হয় তখন একটা দেওয়াল যখন তুলছে তখন ওটা ঠিক করে পারপেন্ডিকুলারলি উঠছে কি না, একদম সঠিকভাবে ওটা উঠছে কি না সেটা দেখার জন্য ওলন ব্যবহার। তো সেই প্লাম্ববটা ওপর হিমালয় পর্বতের একটা আকর্ষণজনিত প্রভাব আছে, মানে হিমালয়াস অ্যাট্রাক্টেড দ্যাট প্লাম্বব টুয়ার্ডস ইট। এই অ্যাট্রাকশনের জন্যই এই ডেভিয়েশনটা হয়েছে, অভিকর্ষ বিচ্যুতিটা হয়েছে, এবং তার থেকেই এই প্রকার আমাদের অক্ষাংশ বিচ্যুতি। এগুলো কিন্তু সবই এয়ারির ধারণা। ঠিক আছে, পরবর্তীকালে প্র্যাট এয়ারির এই বক্তব্যকে মিলিয়ে দেখতে গেলেন। প্র্যাট আবার পরবর্তীকালে এয়ারির বক্তব্য মিলিয়ে দেখতে গিয়ে হিমালয়ের গড় ঘনত্ব, অ্যাভারেজ ডেন্সিটি উনি ধরে নিলেন 2.75, উনি ধরে নিলেন 2.75 গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে হিমালয়ের গড় ঘনত্ব, এবং হিমালয়ের যে আকর্ষণজনিত বিচ্যুতি, যে হিমালয় যে অ্যাট্রাক্ট করছে তার জন্য ডিভিয়েশন উনি কি বের করলেন, যে 15.885 সেকেন্ড হওয়া উচিত। আগের জন বলেছেন 5 সেকেন্ড, এই বলছেন 15 সেকেন্ড হওয়া উচিত, মানে 3 টাইমস আরো বেশি হওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি এই বিচ্যুতি আমরা পাই না,
প্র্যাকটিক্যালি মেপে নিয়ে দেখা গেছে যে এত বেশি বিচ্যুতি হয় না। তাহলে সুতরাং প্র্যাটের মতে এখানে হিমালয়ের আকর্ষণজনিত প্রভাব কম। তাহলে উচিত 15 হওয়া, কিন্তু পাচ্ছি না। তার মানে কি হিমালয়ের যতটা আকর্ষণ করার কথা ছিল ততটা নিশ্চয়ই আকর্ষণ করছে না। এরপর এরই নিজের বক্তব্যকে কিছুটা কারেক্ট করলেন, মডিফাই করলেন। মডিফাই করে কি বললেন যে হিমালয় পর্বতের নিচে ঘন শিলার ওপর ভাসছে। হিমালয় পর্বত কি হচ্ছে, নিচে একটা ডেন্স একটা লেয়ার আছে, তার উপরে ফ্লোট করছে। কাজেই যেরকম নৌকা জলের ওপর ভাসছে, নৌকা যেমন জলের উপর ভাসে, তার নিচের অংশ জলকে অপসারিত করে, কিছুটা অপসারণ না করে তো নৌকা ভাসতে পারবে না, তার সমপরিমাণ জলকে সে অপসারণ করে, এলিমিনেট করে। তাহলে সেইভাবে সে সেটার মধ্যে ভেসে রয়েছে। এই কারণেই যে কালিয়ানপুর আর কালিয়ানার মধ্যে অভিকর্ষ বিচ্যুতিজনিত অক্ষাংশের বিচ্যুতি কম হয়েছে। তো যাই হোক, এই কথাটা তো পুরোটাই ভাসমানতার তত্ত্বরই রিপিটিশন হয়ে গেল। এরই যা মডিফাই করে বললেন যে ভাসছে, তা ভাষার তত্ত্বটা কার? ফ্লোটেশনের তত্ত্ব, আইসোস্ট্যাসির নতুনত্বটা আমরা কি পেলাম? উনি এইটারও উদাহরণ দিলেন, যেরকম আমাদের হিমশৈল বা আইসবার্গ জলের মধ্যে ভাসে, এবং আমরা মোটামুটি ধরে নিই যে 10 ভাগের 1 ভাগ আমরা দেখতে পাই আর 9 ভাগ জলের তলায়। তো এইটাই ওনাদের বেসিক ধারণা ছিল। এইবার আমরা যদি দুটো থিওরিকে আলাদা করি, এয়ারির তত্ত্ব আর প্র্যাটের তত্ত্ব, তাহলে এয়ারি কবে উপস্থাপন করেছিলেন তত্ত্বটা? এক্ষুনি বললাম 1855 সালে। ঠিক আছে। কোন তত্ত্বের ওপর ভিত্তি করে উনি করেছিলেন? ভাসমানতার নীতির উপরে। কোন নীতির ওপর? ভাসমানতার নীতির উপরে। উনি কি মনে করেছেন যে একই ধরনের ঘনত্বযুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের পদার্থকে, ছবিটাতে যেটা দেখাচ্ছি এখানে যে ছবিটা রয়েছে, যেটা এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দৈর্ঘ্যের পদার্থ, ডিফারেন্ট লেন্থস আছে, পদার্থকে জলে ভাসিয়ে দিলে সেগুলি ভিন্ন উচ্চতায় ভাসতে থাকে। ডিফারেন্ট হাইটস, যেমন ডিফারেন্ট লেন্থসের যে অবজেক্টসগুলোকে যদি জলের মধ্যে আমরা দিয়ে দিই, তারা কিন্তু ডিফারেন্ট হাইটসে কিন্তু জলের ওপরে ভেসে থাকবে। যেরকম বরফ জলের ওপরে 1/10 ভাগ থাকে, 9 ভাগ নিচের দিকে থাকে, সেই রকম। তো এখানে যেটা বলা হচ্ছে যে শিয়াল সীমার ওপরে ভাসমান। ক্রাস্ট আমরা দুটো ভাগ আগের দিন পড়েছি, আউটার ক্রাস্ট আর ইনার ক্রাস্ট। তো শিয়াল আর সীমা, শিয়াল হালকা মেটেরিয়াল দিয়ে তৈরি, সে সীমার উপরে ভাসছে। হিমালয়াস আর ফ্লোটিং ইন দ্য ডেন্সার ম্যাগমা উইথ দেয়ার ম্যাক্সিমাম পোর্শন সাঙ্ক ইন দ্য ম্যাগমা, মানে ডুবে আছে এখানে এবং এর ওপরে ভাসছে। তো এইটাই হচ্ছে মেন কথা ওনার, যে শিয়াল সীমার ওপরে ভাসছে। যেহেতু মহাসাগরীয় ভূত্বক অপেক্ষাকৃত ভারী, সে নিচের দিকে থাকবে, তার গড় ঘনত্ব 3 আর তার গড় ঘনত্ব 2.7, তাহলে সীমা শিয়ালের ওপরে সীমা নিচে রয়েছে, শিয়াল ওপরে রয়েছে, তাহলে কোনটা ভারী? সীমা ভারী, শিয়াল হালকা, তাহলে শিয়াল সীমার ওপরে ভেসে থাকছে। তাহলে এই যে মহাদেশের যে বিভিন্ন ভূত্বকের যে অংশ, ডিফারেন্ট পার্টস অফ দ্য আর্থস ক্রাস্ট, যেমন মাউন্টেন, প্ল্যাটো, প্লেন, এই 3টে প্রধান ভাগ আছে। তাহলে বিভিন্ন উচ্চতায় সমতা বজায় রাখছে, তাহলে দে মেনটেন ব্যালেন্স। তাহলে তার মতে কি, পর্বত যেহেতু ভূমির ওপরে অনেক উচ্চতায় অবস্থান করছে, যেহেতু মাউন্টেন্সের হাইট নর্মাল ল্যান্ড সারফেস থেকে অনেক উঁচুতে, তাহলে কি হওয়া উচিত? যে যত উঁচুতে থাকবে সারফেসের উপর, তার গভীরতাও সারফেসের নিচে ততটাই বেশি থাকবে। তার গভীরতাও সারফেসের নিচে ততটা বেশি থাকবে। তার পর্বতের নিম্নাংশে ভূত্বকের গভীরে অনেক দূর পর্যন্ত কথিত আছে। আবার মালভূমি ও সমভূমির ক্ষেত্রে একইভাবে উচ্চতার অনুপাতে এদের নিম্ন অংশগুলি বিভিন্ন দৈর্ঘ্য পর্যন্ত নিমজ্জিত থাকে। তাহলে বিভিন্ন দৈর্ঘ্যতে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে সমালোচনাতে এই যে আমরা থিওরি কিন্তু বেশি বড় নয়, তাহলে থিওরিতে মূলত কি বলতে চেয়েছেন? 1855 সালে 1855-এ জর্জ এয়ারি ওনার মতবাদটা উপস্থাপন করেন। কিসের ওপরে? ভাসমানতার নীতি বা ল অফ ফ্লোটেশনের ওপরে। উনি উদাহরণ হিসেবে আইসবার্গের উদাহরণের তুলনা দিয়েছেন, যে 1 ভাগ ভাসছে ওপরে, 9 ভাগ তলাতে আছে। সেরকমভাবে উনি বোঝাতে চেয়েছেন যে শিয়াল হালকা, সীমা ভারী, শিয়ালের ওপরে সীমা হচ্ছে ভাসমান। এবং ওনার থিওরিতে যেটা বোঝা যাচ্ছে যে যার উচ্চতা আর্থের ক্রাস্টের ওপর যত বেশি,
ততটাই সে মাটির তলাতে কিন্তু প্রথিত রয়েছে। তাহলে এয়ারির এই তত্ত্বটি কিন্তু বৈজ্ঞানিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও এর কিন্তু অনেক দুর্বল দিক আছে। সব থেকে বেশি দুর্বল দিক হচ্ছে ওনার এই রুট থিওরিটা। আচ্ছা, এই কারণেও কিন্তু এয়ারির থিওরিকে রুট হাইপোথিসিস বলা হয়। ঠিক আছে, রুট হাইপোথিসিস। তার কারণ হচ্ছে উনি রুটের কথা বলেছেন, মানে যে যত উঁচু গেছে তার শিকড় তত নিচ পর্যন্ত কিন্তু এগিয়ে থাকে। তাহলে আমরা যদি ওনার এই নীতিটাকে মেনে নিই যে আইসবার্গে যেমন 1:9, মানে 1/9 ওপরে 9 নিচে, তাহলে হিমালয়ের যতটা ওপর দিকে আছে ঠিক তার 9 যদি নিচের দিকে থাকে, তাহলে 79,632 মিটার্স নিচের দিকে, তাহলে 79 কিলোমিটার নিচের দিকে আছে। এটা বোঝাতে হয়। আমি যদি আরো কম করেও ধরি 1:8, তাহলেও 70,000 কিলোমিটারের ওপরে মাটির তলাতে আছে। কিন্তু এটা কি কখনো প্র্যাকটিক্যালি সম্ভব? কখনোই সম্ভব নয়। তার কারণ এত দূর পর্যন্ত তো সীমা নেই। মানে আমাদের এত দূর পর্যন্ত সীমা তো আমরা পাবো না। অপেক্ষিত ভারী সীমার মধ্যে এই গভীর অংশ কি করে প্রতীপ্ত থাকবে? কখনোই থাকতে পারে না। ক্রাস্ট কখনোই, আপার ক্রাস্ট কখনোই এত নিচ পর্যন্ত ঢুকে থাকতে পারে। আর যদি ঢুকে থাকেও যদি ধরে নিই, কিন্তু আমাদের 32 মিটার মাটির তলাতে প্রবেশ করলে 1°C করে তাপমাত্রা বেড়ে যায়। তাহলে আমরা যখন ওই 79,632 মিটার নিচের দিকে নামবো, তো সেহেতু উষ্ণতা ও চাপের বৃদ্ধির সাথে সাথে সব পদার্থ গলে যাবে। এভরিথিং উইল বি ইন মোল্টেন কন্ডিশন। তো শিকড় পাবো কোথা থেকে? কোনো শিকড় টিকড় আর পাবো না। তো ওনার এটা অ্যাপারেন্টলি খুব ঠিক আছে যে হ্যাঁ, ভাসমানতা নীতিটা তো অ্যাকসেপ্টেড, শিয়াল হালকা সীমার ওপর ভাসছে, সবই ঠিক আছে। কিন্তু ওই যে রুটটা, যে একদম যত উঁচু তার গভীরতা ততটাই নিচের দিকে থাকবে, এই তত্ত্বটা কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে না। তো সমালোচনা সত্ত্বেও পরবর্তীকালে হাইস্ক্যানেন বলে আরেকজন গবেষণা করেছিলেন, ওনার মডেলটা নিয়ে, তার নিজস্ব মডেল তারপর দিয়েছিলেন। হাইস্ক্যানেনের মডেল সিলেবাসে নেই, কিন্তু কনক্লুশনে আমরা এইটুকুনি লিখতে পারি যে সমালোচনা সত্ত্বেও হাইস্ক্যানেন এর গবেষণার পর অনেক ভূতাত্ত্বিক বর্তমানে এর মতকে সমর্থন করতে শুরু করেন, কিন্তু ওই যুক্তিটা বাদ দিয়ে কখনোই ওই অত দূর পর্যন্ত পতিত থাকবে না। এবং গভীরতা বাড়লে, মানে হাইস্ক্যানারের মতে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুর ঘনত্ব এমনভাবে বৃদ্ধি পাবে যে উষ্ণতা ও চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদার্থটি গলে যাবে না। তারপরে দেয়ার উইল বি চেঞ্জ ইন দি কম্পোজিশন। তাহলে যদি কম্পোজিশনের চেঞ্জই হয়েছে, তাহলে তো আমি সিয়ালের মেটেরিয়ালসগুলো তো আর পাচ্ছি না। হাইস্ক্যানেন কিভাবে এআরইকে মডিফাই করলেন? হাইস্ক্যানেন বলছেন যে গভীরতা, মানে উইথ ইনক্রিজিং ডেপথ, গভীরতা বাড়ার সাথে সাথে বস্তু বা যে মেটেরিয়ালস দিয়ে তৈরি তার ঘনত্ব এমনভাবে বৃদ্ধি পাবে, তার ঘনত্বটা এমনভাবে বৃদ্ধি পাবে যে উষ্ণতা ও চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদার্থটি আর গলে যাবে না, আর গলবে না পদার্থটি। ঠিক আছে, তো এটা হচ্ছে এরির মতবাদ। এবং এরির মতবাদটা এই যে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই ডায়াগ্রামে, ইউনিফর্ম ডেন্সিটি অফ ডিফারেন্ট লেভেল ফিচার্স উইথ ভ্যারিং থিকনেস, বিভিন্ন উচ্চতাতে থাকবে। তো প্র্যাট কিন্তু আর একটা কথা বলেছে। তো এআরির তত্ত্বতে কি আসছে? ইউনিফর্ম ডেন্সিটি, মানে একই ঘনত্ব কিন্তু উচ্চতা আলাদা। কিন্তু প্র্যাট কিন্তু ঠিক তার উল্টো কথা বলেছেন। উনি বলেছেন যে ডেন্সিটি ডিফারেন্ট থাকবে, ডেন্সিটি আলাদা আলাদা থাকবে, কিন্তু তলাতে একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্তই সবাই থাকবে, তার বেশি কিন্তু যাবে। এবার প্র্যাটের যে মতবাদে আমরা আসি, এআরির মতবাদ তো আমি বলেছি, এআরির মতবাদে ক্রিটিসিজম বলে দিয়েছি। এবার আসছি আমরা প্র্যাটে। প্র্যাটও কিন্তু এই একইভাবে, প্রথমেই আমরা শুনলাম 1855-এ উনি করেছেন, এটা কিছুদিন বাদে উনি 1859-এ প্র্যাট, মানে এভারেস্ট, যেমন 1859-এ জর্জ এভারেস্ট ভারতবর্ষের ওই জিওডেটিক সার্ভে করার সময় কালিয়ানা এবং মালওয়াতে অবস্থিত কালিয়ানপুরের ওই অভিকর্ষজ সঙ্গতি লক্ষ্য করেন। তারপরে প্র্যাটের তত্ত্বাবধানে পর্বত, মালভূমি ও সমভূমি পদার্থের সমীক্ষা। তো দেখা যায় যে হিমালয় পর্বত সবচেয়ে হালকা, 2.75 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং মালভূমি ও সমভূমি ক্রমশ ভারী পদার্থ দিয়ে গঠিত। মানে উনি যেটা পর্যবেক্ষণ করে দেখলেন যে মাউন্টেন সব থেকে হালকা হবে, মানে দে হ্যাভ লো ডেন্সিটি in relation to the plateau and plain region.
তো মহাসাগরীয় ভূত্বকের চেয়েও ভারী পদার্থ দ্বারা গঠিত। এই বিভিন্ন ঘনত্বের পদার্থ, বিভিন্ন যে ঘনত্ব রয়েছে, যে ভ্যারিং যে ডেনসিটি রয়েছে, তারা কিন্তু প্রতিপূরণের নিয়ম অনুযায়ী বিভিন্ন উচ্চতায় ভাসতে পারে। তাহলে ওখানে ছিল ভাসমানতা তত্ত্ব, এখানে হচ্ছে ল অফ কম্পেনসেশন, প্রতিপূরণ, প্রতিপূরণ তল এখানে তৈরি। এই যে ছবিটা, যে বিভিন্ন উনি এক্সাম্পল দিয়েছিলেন, ওই সিলভার, জিঙ্ক, পাইরাইট, টিন, আয়রন, নিকেল, কপার, লেড, এই বিভিন্ন ধরনের ব্লকসকে উনি মার্কারি বা পারদের মধ্যে ডুবিয়েছেন। তাহলে প্রত্যেকটার ঘনত্ব আলাদা, ঠিক আছে, প্রত্যেকটার ঘনত্ব আলাদা ছিল, কিন্তু ঘনত্ব আলাদা হলেও কম উচ্চতায় অবস্থান করেছে যার ঘনত্ব বেশি, তার কম উচ্চতাতে সে অবস্থান করেছে, যার ঘনত্ব কম সে বেশি উচ্চতাতে এসছে, কিন্তু সবাই কিন্তু একটা কমন একটা তলে কিন্তু মাটির তলাতে আছে। সেই তলটাকে আমরা বলছি লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিপূরণ রেখা, প্রতিপূরণ তল। মানে বিভিন্ন ঘনত্বযুক্ত পদার্থকে উনি মার্কারি বা পারদের ওপর ভাসমান অবস্থায় রাখা, এবং দেখা যায় যে পদার্থগুলি বিভিন্ন উচ্চতায় ভাসছে, দে আর ফ্লোটিং অ্যাট ডিফারেন্ট হাইটস। হালকা পদার্থগুলি বেশি উচ্চতা, দেখ টিন হালকা, সে ওপর দিকে উঠছে, জিঙ্ক হালকা, সে ওপর দিকে উঠেছে, যে যেটা হালকা সব থেকে সেই অনুযায়ী সে সব থেকে উঁচুতে উঠে আছে। এবং ভারী পদার্থগুলির ঘনত্ব অনুযায়ী কম উচ্চতা, যার ডেনসিটি যত বেশি সে কম হাইটে আছে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে কি প্রমাণিত করতে চেয়েছেন উনি? যেটা বললেন যে যার উচ্চতা বেশি তার ঘনত্ব কম, তার মাউন্টেনের হাইট বেশি তার ডেনসিটি কম, প্লেনসের হাইট সব থেকে কম, সমতল এলাকার হাইট সব থেকে কম, তার মানে তার ডেনসিটি বেশি। তো এয়ারি আর প্র্যাটের তাহলে কি দাঁড়ালো, মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? এয়ারি আর প্র্যাটের মূল পার্থক্যটা দাঁড়ালো যে এয়ারি বলেছেন ইউনিফর্ম ডেনসিটি, তাই ভ্যারিং উচ্চতা হয়ে যাচ্ছে, কিন্তু প্র্যাট বলেছেন ভ্যারিং ডেনসিটি, ডেনসিটি সব আলাদা আলাদা, তাই জন্য ভিন্ন উচ্চতা হয়ে যাচ্ছে সেটা। তাহলে লেভেল অফ কম্পেনসেশন কিন্তু প্র্যাটের ধারণাতে আছে, এয়ারির ধারণাতে কিন্তু আমরা লেভেল অফ কম্পেনসেশন কিন্তু পাচ্ছি না। তাহলে প্র্যাটের মতে ভূত্বকের গভীরে এমন একটা প্রতিপূরণ তল রয়েছে যার উপরে পদার্থের ঘনত্বের পার্থক্য বোঝা যায়, কিন্তু যার গভীরে সে পার্থক্য বোঝা যায় না। এই প্রতিপূরণ তলের উপরে হালকা পদার্থ সমন্বিত পর্বত সমমানের ভর বজায় রাখে, তার মানে ওই যে লেয়ারটা তার উপরে সবাই দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু তার নিচে কিন্তু নেমে আসছে না। তো বাউইর যে এবার এটাতে কিন্তু ওই যেহেতু এবার রুটটাকে উনি অ্যাভয়েড করতে চেয়েছেন, ওই এয়ারির যে ক্রিটিসিজমটা, যে রুটের কথাটা, যে যত বড় রুট হবে তাহলে তো আলটিমেটলি পার্টিকেলসগুলো থাকবেই না, মেটেরিয়ালসগুলো থাকবে না, সেগুলো গলে যাবে, ঠিক আছে। তো এই বাউই কি বলেছেন, বাউইর মতে প্র্যাটের তত্ত্বটি বিষম ঘনত্ব ও সংশ্লিষ্ট সমগভীরতার তত্ত্ব। এখানে বিভিন্ন ঘনত্বের ভূমিরূপগুলি সমগভীরতা পর্যন্ত প্রথিত রয়েছে, আর অন্যদিকে এরির তত্ত্বতে কি বলা হচ্ছে, সমঘনত্বের ভূমিরূপগুলি বিভিন্ন গভীরতা পর্যন্ত প্রথিত হচ্ছে। একজন ইউনিফর্ম ডেনসিটি ভ্যারিং হাইটস, একজন ভ্যারিং ডেনসিটি ফিক্সড হাইটের কথা বলেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এয়ারি আর প্র্যাটের কনসেপ্ট, আর এয়ারি আর প্র্যাটের যে তুলনা, এটাই। তো বাকি আমি মেটেরিয়ালসটা আপলোড করে দেবো, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো আমাদের দেখার দরকার নেই, মানে সিলেবাস ওয়াইজ নেই, কারণ মনে হলে কেউ যদি পড়তে চায় পড়তে পারে, কিন্তু সিলেবাসে কিন্তু স্পেসিফিক্যালি আইসোস্ট্যাসি কাকে বলে পড়তে হবে। আমি কোয়েশ্চেন্সগুলো আবার বলে দিচ্ছি। হোয়াট ইজ আইসোস্ট্যাসি, আইসোস্ট্যাসি বলতে কি বোঝো, আইসোস্ট্যাসি শব্দটির প্রবক্তাকে, হু কয়েন দ্য টার্ম আইসোস্ট্যাসি, গ্র্যাভিটি অ্যানোমালি কাকে বলে, হোয়াট ইজ গ্র্যাভিটি অ্যানোমালি, অবিকর্ষ বিচ্যুতি বলতে কি বোঝো, আর হচ্ছে এয়ারির ধারণা আর প্র্যাটের ধারণা, এই দুটো আলাদা আলাদা করে করতে হবে, বা এদের তুলনা। তুলনা যদি বড় প্রশ্নতে থাকে তাহলে আমরা অবশ্যই ছক কেটে লিখব না, তুলনা যদি 5 মার্কসের প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমরা ছক কেটে লিখব, এবং পার্থক্যের ভিত্তিটা থাকবে। ফার্স্ট পয়েন্টে পার্থক্যের ভিত্তি থাকবে, তারপরে কাদের সম্বন্ধে কি বলছি সেই দুটো আমাকে লিখতে হবে। আর যদি 10 মার্কসের কোয়েশ্চেন লিখতে হয় তাহলে সেই পার্থক্যের ভিত্তিগুলোকে পয়েন্টস করে তার আন্ডারে এয়ারি এটা বলেছেন, প্র্যাট এটা বলেছেন। মানে প্রথমে লিখলাম হচ্ছে ধারণাটা,
দুজনের মূল ধারণাটা কি। তারপরে আমি লিখলাম ওনারা মূল বক্তব্যটা কি দিয়েছেন, দুটো এক্সপেরিমেন্ট বোঝালাম। তারপরে আমি সমালোচনা লিখলাম, তাহলে সমালোচনাটা এর সমালোচনা কি, ওর সমালোচনা কি, সেটা ঠিক আছে। তো এইভাবে আমাকে এটা করতে হবে। এটা একটা খুব সোজা টপিক, জাস্ট এরি এবং প্র্যাট, এবং এইচএসের বইতে যা যা পড়া আছে সেইটুকু লিখলেও চলবে। তো বেসিক্যালি আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে আইসোস্ট্যাসিস ইন জেনারেল কনসেপ্ট, তো যেখানে আমরা এরি এবং প্র্যাটের যে থিওরি এই দুটোকে কম্পেয়ার করি।